দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝেই একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন, বেনজির, আজিজ, আনার তিনজনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে তার বিরুদ্ধে 4টি দেশে অর্থ পাচার এবং সম্পত্তি করার অভিযোগ পেয়েছে দুদক। সেটি অনুসন্ধানের জন্য বিএফআইউর কাছে চিঠি দিয়েছে। সে সমস্ত দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত। এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করবে দুদক, সেটি আমরা জানতে। দর্শক, পুলিশের সাবেক আইজিবি জনাব বেনজির আহমেদের এত সম্পদের খবর আগে কোথায় ছিল? প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণের এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যে ডিবি হারুন যে এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে, ডিবি হারুন যে কয়েকদিন পরে তাকে নিয়ে এরকম তথ্য বের হবে না যে তিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তার কি গ্যারান্টি? আর এদিক থেকে ডিবি হারুন তিনি এই সমস্ত দুর্নীতিবাজদেরকে, অর্থাৎ এই ব্যারিস্টার সুমনের মতো করে এই সমস্ত যারা দুর্নীতি করে বেনজির এবং আজিজের মতো এদেরকে তিনি শায়েস্তা করতে চায়। দর্শক, ডিবি হারুন বেনজির আহমেদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়। দর্শক, প্রিয় দর্শক, সব কিছু মিলে কিন্তু আমরা কিছু অজানা তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানবো। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব এবং সাবেক পুলিশের মহাপরিচালক জনাব বেনজির আহমেদকে নিয়ে এই কি বলল পুলিশের বর্তমান ডিবি জনাব হারুন সাহেব। প্রিয় দর্শক, বেনজির আহমেদের এত সম্পদের খবরের আরও কিছু তথ্য আমরা সাথে শেয়ার করছি। চলুন প্রথমে এই ভিডিওটা দেখাচ্ছি। বেনজির আজিজ আনারের ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অব দ্য আইসবার্গ, অর্থাৎ ক্ষুদ্র অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছেন। এই ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় সুরক্ষা পেয়েছেন তারা। যদিও সরকারের নীতি নির্ধারকরা এর দায় নিতে চান না, বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝেই একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন, বেনজির, আজিজ, আনার তিনজনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি। যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। আমি যদি কোনো অনিয়ম করি, সেই অনিয়ম তো আমি গোপন চুপিসারেই করবো, এটা তো সরকার পাহারা দিতে পারবে না, এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে। ব্যক্তির ঠিকই, কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম, আমার প্রতিষ্ঠান, আমার যোগসাজশ, আমার অংশীদারিত্ব, আমার সুরক্ষা। সরকার এবং শেষ প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না। নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল 2018 নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে, এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মের দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন তো জনমনে আছে। কিন্তু যেটা বললাম, এটা অবশ্যই এটা অনুমান নির্ভর। বিশ্লেষকদের অভিযোগ, শুধু এই তিনজনই নয়, রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালীর সংখ্যা অনেক বেশি। আমি মনে করি এটা হিমশৈলী চূড়ামাত্র, যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। এটা সার্বিক চিত্র নয়, এটা আংশিক কারণ। ফরিদপুরে সে দুই ভাইয়ের ঘটনা বলে বিভিন্ন ধরনের ঘটনাগুলো, এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে। সাংসদদের 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। দুর্নীতির যেসব অভিযোগ উঠছে, এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের। যদিও বস্ত্রমন্ত্রী বলছেন, এক্ষেত্রে সরকার বসে নেই। দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে, ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। স্যাক্রিফাইস করতে হবে, কারণ কিছু না কিছু মানুষকে যারা বাড়াবাড়ি করেছেন, যারা ক্ষমতার বর্ণালী সরকারকে বিভক্ত করার জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবে? তাহলে তো এই অবস্থা আরো বেশি প্রলম্বিত হবে। টিআইবির প্রধান নির্বাহী বলছেন, কিছু সংখ্যক পুলিশ, আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত। সময়টা বড্ড বাজে যাচ্ছে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের। তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে, এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন, কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি করে তুলেছেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি অ্যাকাউন্ট, 3টি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে। এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই। দুদকের তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেনজির আহমেদ। তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য। চাঞ্চল্যকর আরো যে তথ্যটি বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে তার বিরুদ্ধে 4টি দেশে অর্থ পাচার এবং সম্পত্তি করার অভিযোগ পেয়েছে দুদক। সেটি অনুসন্ধানের জন্য বিএফআইউর কাছে চিঠি দিয়েছে। সে সমস্ত দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করে দুদক, সেটা আমরা জানতে চেয়েছিলাম। দুদক বলছে BFIU কে চিঠি দেওয়া হয়েছে। BFIU যারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ব্যাংক ইন্টেলিজেন্স গ্রুপ, এই ইউনিটের যে কাজটি, তারা এগমন্ট গ্রুপ নামে একটি সংস্থা রয়েছে। এই এগমন্ট গ্রুপ 170টি দেশের একটি সংস্থা, যেখানে কিনা তার তথ্য সরবরাহ করে থাকেন অবৈধ সম্পদ অর্জন কিংবা কার কোথায় সম্পত্তি আছে, সেই সমস্ত তথ্যগুলো তারা সংগ্রহ করে সেগুলো যে সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তারা সেগুলো প্রদান করে থাকেন। BFIU সেই তথ্যের চাওয়ার অনুসন্ধানের প্রেক্ষিতে এগমন্ট গ্রুপের কাছে তারা সেই তথ্য চেয়েছে। এগমন্ট গ্রুপ 2013 সাল থেকে বাংলাদেশে যারা অবৈধ সম্পদ কিংবা জ্ঞাত বহির্ভূত সম্পদ বাহিরে পাচার করেছেন কিংবা বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সমস্ত সম্পত্তির তথ্য তারা দিয়ে আসেন। সেই সমস্ত তথ্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী তারা পদক্ষেপ নেবেন কি করবেন। এরই মধ্যে কিন্তু দুদক চিঠি পাঠিয়েছে বেনজির আহমেদ এবং তার পরিবারের কাছে। বেনজির আহমেদকে 6 তারিখে আসতে হবে, তার স্ত্রী এবং 3 সন্তানকে আসতে হবে 9 তারিখে। দুদকের তদন্ত কমিশনার যিনি, তিনি আমাদের জানিয়েছেন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ না করে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নেবেন না। অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে কিনা কিংবা আদৌ তিনি এই সম্পত্তির মালিক কিনা। অবশ্যই তিনি সম্পত্তির মালিক, কিন্তু এত সব সম্পত্তি তিনি বৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন কিনা। সাধারণত যে সমস্ত সম্পত্তির কথা আমরা জেনেছি, 84টি সম্পত্তি, 119টি সম্পত্তি স্থাবর অস্থাবর, 33টি অ্যাকাউন্ট, এই যে তথ্যগুলো উঠে এসেছে, এই তথ্যগুলো যে সমস্ত বাজার মূল্য বলা হচ্ছে, অর্থাৎ একটি জমির বাজার মূল্য বলা হচ্ছে 3 লাখ কিংবা 7 লাখ কিংবা 1 কোটি 1.5 কোটি এরকম আছে। আসলে এগুলো তো আমরা সরজমিনে গিয়ে কথা বলেছিলাম, যেগুলো দাম দেখানো হয়েছে হয়তো এত কম, এগুলোর দাম কমপক্ষে আরো 10 গুণ বেশি বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। যেমন গোপালগঞ্জ, কোটালীপাড়া এবং গুলশানে যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, এই সমস্ত সম্পত্তির দাম যা দেখানো হয়েছে তাই কিন্তু নয় বলে আমাদেরকে আসলে স্থানীয় যারা আছেন তারা বলছেন যেগুলো অনেকটাই কম দেখানো হয়েছে। তাহলে এত সব সম্পত্তি, তার যে সময়কাল ছিল, তিনি যে পরিমাণ ব্যাপ্তি নিয়ে আসলে চাকরি জীবন পার করেছেন এবং তিনি যে জায়গায় উদীয়মান ছিলেন, অর্থাৎ যে জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন, সেই জায়গাতে এতগুলো সম্পত্তি অর্জন করা সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে গেছে। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের পর অনেকটা স্পষ্ট হবে। এরই মধ্যে তার আইনজীবীর সাথে কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে আদালতে রিট করে কিছু অ্যাকাউন্ট তারা খুলে নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পারিবারিক জীবিকা নির্বাহ, একই সাথে যে সমস্ত সম্পত্তি আছে, সাভানা এগুলোর মতো অনেক সম্পত্তি আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলমান রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিলে খুবই ঝামেলায় পড়ে যাবে। এর সাথে সংশ্লিষ্ট অনেক কর্মজীবী রয়েছেন, কর্মসংস্থানের বিষয় রয়েছে। এই সমস্ত বিষয়ে বিবেচনা করে তারা আদালতে রিট করে কিছু ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে বেশ কয়েকদিন হয়ে গেছে, এখন কিন্তু হাইকোর্টে রিট করেননি বেনজির আহমেদ। হাইকোর্টে রিট করে তিনি চাননি তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার জন্য। অর্থাৎ দুদককে তদন্তকারী অনুসন্ধানী যে কর্মকর্তা আছেন, তারা যে তথ্যের কথা বলেছেন যে 33টি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা কিংবা যে পরিমাণে অর্থ লেনদেন হয়েছে তার অনেকটাই কমে গেছে, এটি হয়তো সত্য হতে পারে। কারণ প্রয়োজন থাকলে তো অবশ্যই তিনি তারপর তিনি রিট করে ফেলতেন। যেহেতু আজ পর্যন্ত অনেক 4-5 দিন সময় হয়ে গেছে, তিনি এখন রিট করেনি ক্রোক করার আদেশের পর থেকে। সেই সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। সবশেষ হয়তো 6 তারিখের পর কিংবা 9 তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন, দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন, সেই সমস্ত সোর্স, অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন, সেগুলো তো জানার চেষ্টা করা হবে। সেই জানার পরবর্তী সময়ে এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা। তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে 621 বিঘা জমির কথা বলা হচ্ছে, এর বাইরেও বাংলাদেশে আর সম্পত্তি আছে কিনা, এটি কিন্তু এখন প্রশ্ন। কারণ যার বিরুদ্ধে প্রথম দফায় 84টি, তার পরবর্তী দফায় 119টি আদালতে সম্পত্তি প্রয়োগের নির্দেশ পাওয়া গেছে, তার বাইরেও আরো আছে কিনা সেটি যেভাবে খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে দেশের বাইরে যে 4টি দেশের কথা বলা হচ্ছে, এর বাইরেও কিন্তু অন্যান্য দেশ রয়েছে। আপনি জানেন ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রের বেনজির আহমেদ যখন র্যাবের প্রধান ছিলেন, তার পরবর্তী সময় থেকে তার একটি স্যাংশন রয়েছে, সেই স্যাংশনের পরবর্তী সময় তিনি অন্যান্য দেশে সম্পত্তি করেছেন কিনা এই প্রশ্নটি কিন্তু উঠে এসেছে। সব মিলিয়ে আসলে বেনজির আহমেদের বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান, তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন, আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম। তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি। দুদকের তদন্তকারী অনুসন্ধানী কর্মকর্তা যারা আছেন তারা চিঠি পাঠিয়েছেন, হয়তো 6 তারিখে তিনি আসলে তার কাছ থেকে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি কিছু জানাবেন কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। কি দর্শক, আপনারা যা কিছু আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখছেন, আমি এটা বলতে পারবো যে আপনারা অবাক হয়ে গিয়েছেন যে একজন পুলিশের সাবেক মহাপরিচালক, তার বিরুদ্ধে এত বড় ক্লেম এবং সেটাও প্রুফ সহ। তাহলে তিনি কত হাজার কোটি টাকা পাচার করেছে, এত রাষ্ট্রে, এত দেশে তার এত অডল সম্পত্তি থাকলে তিনি বাংলাদেশ থেকে কত পরিমাণ দুর্নীতি করেছে এবং এই টাকাগুলো আসলে কোথা থেকে আসছে। এই টাকাগুলা আপনার আমার টাকা, এই টাকাগুলা আমাদেরকে জিম্মি করে ওরা আদায় করেছে। দর্শক দেখেন, একসময় যখন ক্ষমতায় ছিল বেনজির আহমেদ, তখন এই কথাগুলো কেউ বলে নেই, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে এগুলো এখন বেরিয়ে আসছে। ঠিক তেমনিভাবে হারুন সাহেবেরও যে এরকম কিছু বেরিয়ে আসবে না তারই বা কি গ্যারান্টি। সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ মহাপরিচালকের এই অবস্থা হলে হারুনেরও কিন্তু এরকম হতে সময় লাগবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।